একটা অ্যাপ মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, আর এই ছোট জিনিসটাই কিনা বদলে দিয়েছে হাজার হাজার মানুষের জীবন। কারো জীবনে এনে দিয়েছে ফেম আর টাকা পয়সা, আবার কারো জীবন থেকে কেড়ে নিয়েছে তার সবকিছু, এমনকি তার জীবনটাও। A 12-year-old boy is on life support after his parents say he may have tried a social media challenge. We wake up to the same reality and the same nightmare that Jessica and Lilia are gone. Imagine hundreds of thousands of kids around the world doing this for fun. For 40,000 likes, they're just doing it for fun. Like, what the happened to humanity, bro? টিকটক বর্তমানে আমাদের সমাজে সবথেকে বেশি আলোচিত ও একই সাথে সমালোচিত একটি অ্যাপ। এই টিকটক মাত্র 2017 সালে আন্তর্জাতিকভাবে যাত্রা শুরু করে। এই অ্যাপ 2021 সালে গুগলকে সরিয়ে ওয়ার্ল্ডের সবথেকে বেশি ভিজিটেড ওয়েবসাইটের তকমাটা নিজের করে নিয়েছিল। বর্তমানে যার ইউজার সংখ্যা প্রায় 1.5 বিলিয়নের কাছাকাছি। তবে বেশ কিছু কারণেই বাংলাদেশে এই টিকটকের ব্যবহার একটু অন্যদিকেই বেশ মোড় নিয়েছে। ইদানিং টিকটককে কেন্দ্র করে ধর্ষণ, নারী পাচার, পতিতাবৃত্তি থেকে শুরু করে সমাজে অশ্লীলতা ছড়ানো কিংবা চিন্তায় বা খুনের মতো ভয়াবহ অপরাধগুলো হরহামেশাই সংগঠিত হচ্ছে, যা কিনা ভিতর থেকে আমাদের সমাজ আর দেশে একদম শেষ করে দিচ্ছে। তাই দ্য বাংলা ব্রিফের আজকের ভিডিওতে ব্রিফ করব টিকটক এর এই ডার্ক সাইড নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তবে ভিডিও এর মূল অংশে যাওয়ার আগে চলুন আপনাদের একটা প্রশ্ন করি, যার উত্তরটা আমি ভিডিওর কোনো একটা অংশে দিয়ে দেব। এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে দুজন মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, স্ক্রিনে দেখানো এই দুজন ব্যক্তির নাম কি? চাইলে আপনারা ভিডিওটি পজ করে কমেন্টে উত্তরটি দিতে পারেন এবং পরে ভিডিও শেষে মিলিয়ে নিয়েন। যাই হোক, চলুন এবার মূল ভিডিওতে ফিরে আসি। ঘটনা 1। খুব অল্প বয়সী একটা মেয়ে, বয়স আনুমানিক 13 বছর হবে, পরে 7ম শ্রেণীতে। শখ তার টিকটক বানানো, আর সেখান থেকেই পরিচয় হয় কয়েকজন বন্ধুর সাথে। আর সেই বন্ধুগুলো টিকটক স্টার বানাবে এই আশা দিয়ে মেয়েটাকে বাসা থেকে বের হতে বলে। এরপর কৌশলে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, আর টানা 3 দিন সেখানেই মেয়েটাকে গণধর্ষণ করা হয়। ভয়ঙ্কর এই ঘটনা নিউজ পাবলিশ হয় 2020 সালে 26শে ডিসেম্বর প্রথম আলোতে। ঘটনা 2। 4 জানুয়ারি 2025 আজকের বাংলাদেশ পত্রিকায় একই ধাঁচের আরও একটি নিউজ পাবলিশ হয়। সেই সূত্র অনুযায়ী ফরিদপুরের কোনো এক জায়গায় টিকটক কোলাবোরেশন নাম করে এক তরুণীকে ডেকে আনা হয়। এরপর সেই মেয়েটাকে আটকে রেখে তাকেও গণধর্ষণ করে 6 জন অমানুষ। শুধু তাই নয়, নগ্ন ভিডিও ধারণ করে করা হয় ব্ল্যাকমেল। ঘটনা 3। 2 জুন 2021 এবার ঘটনা সিলেটে। টিকটকে লিজার সাথে পরিচয় হয় সোনিয়ার। পরবর্তীতে লিজা সোনিয়াকে জাফলংয়ে একটা টিকটক অভিনয় করার প্রস্তাব দেয়। বাবার পারমিশন নিয়ে সোনিয়া সেখানে যায় লিজার সাথে দেখা করতে, আর সেখানেই মেডিসিনের মাধ্যমে অজ্ঞান করে সোনিয়াকে দর্শন করে লিজার বন্ধুরা। উপরের 3টি ঘটনার সময় আর স্থান আলাদা আলাদা হলেও প্রতিটি ঘটনাতেই দুটি জিনিস কমন ছিল, সেটা হলো টিকটক আর ধর্ষণ। তাও এই 3টি এমন ঘটনা যেখানে ভিকটিম সাহস করে তার সাথে হওয়া অবিচারের কথা পরিবারের সদস্যদের জানিয়েছে, মামলা করেছে, আসামি গ্রেপ্তার হয়েছে। তারপর এগুলো দেশের প্রথম সারি গণমাধ্যমে এসেছে। কিন্তু আপনি যে কেউ এটা খুব সহজেই অনুমান করতে পারবো যে বাস্তবে এই চিত্র আরও বেশ ভয়ঙ্কর। না জানি এমন কত শত ঘটনা আছে যেখানে ভিকটিম নিজের কিংবা পরিবারের সম্মানের কথা চিন্তা করে চুপ থাকতে বাধ্য হয়, আর কেউ বা ব্ল্যাকমেলের খপ্পরে পড়ে দিনের পর দিন এ অত্যাচারগুলো সহ্য করে যায়। I mean, I could see that, right? Because the majority of TikTokers are like either attractive or they don't have these deformities like the guidelines say. But the worst part of all this is that the majority of TikTokers are underage. I saw you from like across the street, and I think you're really pretty. I'm sorry. I want to kiss you right now. Like if you would let me kiss you, I would kiss you. Bye. I mean, I think you're attractive. That's why I'm talking to you. Like, are you I can kiss you. আসলে ইউটিউব বা ইনস্টাগ্রামে ভিডিও বানানোর চেয়ে টিকটকে ভিডিও বানানো তুলনামূলকভাবে বেশ সহজ এবং তেমন একটা স্কিলের দরকার পড়ে না। তাছাড়া আমরা ইউটিউব বা ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে যে টাকা ইনকাম করতে পারি তা টিকটকে করা যায় না। সহজ ভাষায় বলতে গেলে আপনার যত লাখ ফলোয়ার থাকুক না কেন বা যত ভিউ থাকুক না কেন,
টিকটক থেকে আপনি সরাসরি কোনো প্রকার টাকা পাবেন না, যেমনটা আপনি ইউটিউব বা ফেসবুক থেকে পেয়ে থাকেন। এই কারণে ইনকামের জন্য আমাদের দেশের টিকটকারদের পুরোপুরি নির্ভর করতে হয় ব্র্যান্ড ডিল কিংবা কোনো সস্তা নাটকের জন্য। আর এর ফলেই গড়ে উঠেছে সোকল টিকটক কমিউনিটি, যারা নিজেরাই নিজেদেরকে সাপোর্ট করার নাম দিয়ে বিভিন্ন ধরনের মিট আপ পার্টি বা পুল পার্টির আয়োজন করে থাকে। আর এসবের নাম করে যেসব মেয়েরা টিকটকে নতুন তাদের টার্গেট করে এই টিকটক স্টাররা, এবং ফাঁদে ফেলে দর্শন থেকে শুরু করে নগ্ন ভিডিও ধারণ করে। কিন্তু এর থেকে ভয়ঙ্কর বিষয় এটা যে টিকটকে এমন কিছু চক্র আছে যারা মেয়েদের ফাঁদে ফেলে শুধু দর্শন করে না, বিদেশে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। 27 মে 2021 হুট করে ভারত থেকে বাংলাদেশে এক মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের একটি ভিডিও ইন্টারনেটে বেশ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় 4 থেকে 5 জন ছেলে আর 2 জন মেয়ে মিলে অন্য একজন মেয়েকে নগ্ন করে ধর্ষণ ও নির্যাতন করছে। নড়েচড়ে বসে বাংলাদেশ ও ভারত পুলিশ প্রশাসন। এই ঘটনায় একটা নাম সামনে আসে, টিকটকের হৃদয় বাবু। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় টিকটকের হৃদয় বাবু এর আসল নাম রিফাতুল হৃদয়। নিজেকে টিকটক স্টার দাবি করা হৃদয় ছিল আসলে একটা আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য, আর যার বিস্তার ছিল বাংলাদেশ থেকে শুরু করে ভারত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে দুবাই অবধি। আর এই চক্রের মূল টার্গেট ছিল সমাজে উঠতি কিশোরী থেকে শুরু করে বকে যাওয়া তরুণী, এমনকি গৃহিণীরাও। সেই সময় এই চক্রটা ঢাকার নিকটবর্তী জেলাগুলোর বিভিন্ন রিসোর্টে প্রায় সময় নানা রকম মিট আপ পার্টি বা পুল পার্টি রাখত। নামি দামি এসব পুল পার্টিতে কখনো কখনো 70-80 থেকে শুরু করে 700 কিংবা 800 জন অবধি তরুণী আর কিশোরীরা আসতো। পার্টিতে আসা এসব মেয়েদের সাথে চক্রের সদস্যরা নানা রকম টিকটক বানাতো ও ভিডিও করত। পরে এসব ভিডিও ভারতের বিভিন্ন অঞ্চলের হোটেল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশে যেমন দুবাইয়ের বিভিন্ন লোকজনের কাছে পাঠানো সেই টিকটক বা ভিডিও দেখে কোনো মেয়েকে পছন্দ করা হলে ওই চক্রটি তখন ওই মেয়েকে টার্গেট করত। এরপর প্রেমের ফাঁদ বা বিদেশের পার্লারে চাকরি কিংবা অভিনেত্রী বানাবো এসব লোভ দেখিয়ে ওই মেয়েগুলোকে অবৈধভাবে ভারতে নিয়ে যেত। আর ভারতে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওইসব অসহায় মেয়েদের ড্রাগ দিয়ে অজ্ঞান করে তাদের ধর্ষণ করে নগ্ন ভিডিও ধারণ করত। পরে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত। ভারতে পাচার হওয়া ওইসব মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। কেউ দেশে ফিরতে চাইলে বা সেখান থেকে পালানোর প্রচেষ্টা করলে ধারণকৃত ভিডিও হাজবেন্ড কিংবা পরিবারের লোকজনের কাছে পাঠিয়ে দেবে বলে হুমকি দামকি দিত। জিনিসটার ভয়াবহতা জাস্ট একবার চিন্তা করুন। শুধুমাত্র একটা টিকটক অ্যাপকে কেন্দ্র করে কি ভয়াবহ রকমের একটা চক্র গড়ে উঠেছিল। আর এর থেকেও ভয়ঙ্কর সত্যটা হলো শুধুমাত্র এই চক্রের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 1000-এর বেশি মেয়েকে এভাবে বিদেশে পাচার করে পতিতা হিসাবে বিক্রি করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হয়তো আর দেশের পরিবারের কাছে ফিরে আসা তো দূরের কথা, ওই রকম নরকময় পেশা থেকে বের হতে পারবে না। 2023 সালে 20 জানুয়ারি দৈনিক জনকণ্ঠের প্রকাশিত আরেকটা রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র লাস্ট 10 বছরে প্রায় 10,000 নারীকে ভারতে পাচার করে বিক্রি করা হয়েছে। এর মধ্যে 2000 নারীকে বিভিন্ন সময় দেশে উদ্ধার করে ফিরে আনা হলেও বাকি 8000 নারীর ভাগ্যে আসলে কি হয়েছে সেটা কল্পনা করাও আমাদের জন্য বেশি কঠিন। কিন্তু টিকটকের কালো অধ্যায় এখানেই শেষ নয়। 4 জুলাই 2022 নোয়াখালীতে শান্তিদা নামের একটা 11 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের গলা ফাঁস লেগে মারা যায়। বাচ্চা মেয়েটা প্রায় সময় টিকটক ভিডিও বানাতো, আর এমনই এক ভিডিওতে গলায় ফাঁস দেওয়ার অভিনয় করতে যেয়ে অসাবধানবশত সত্যিকারের গলায় ফাঁস লেগে মারা যায় সে। চিন্তা করুন এটা ওই বাবা মার কাছে ঠিক কতটা বেদনাদায়ক। 11 জুন 2024 ফরিদপুরে রেল লাইনের পাশে টিকটক বানাতে গিয়ে ট্রেনের চাপা পড়ে মারা যায় লাবিব নামের আরেকটা ছেলে। আচ্ছা, আসলে কি একটা টিকটকের ভিডিও থেকেও আমাদের জীবন এত সস্তা? হয়তোবা তাই টিকটকে একদম নতুন অ্যাকাউন্ট খুললে মাত্র 10 মিনিট স্ক্রল করলেই আপনার সামনে চলে আসবে নানা রকম ভালগার কন্টেন্ট, নানা রকম আপত্তিকর সব ভিডিও আর নাচ। কাল হৃদিত আজ অথই আপু, আগামীকাল আবার অমুক টিকটক। এমন অনেক উঠতি কিশোর আর তরুণী আছে যারা সামান্য অ্যাটেনশন আর ভিউ আশাতে নিজেরাই নিজেদের আপত্তিকর মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে সেগুলো নিজেরাই পাবলিক করে। আর অবাক করার বিষয় হলো দেশে এক শ্রেণী গণমাধ্যম তাদের সেই অ্যাটেনশন দেয়, আর এই কারণেই ক্ষতির সম্মুখীন হচ্ছে সমাজের ভালো মেয়েগুলোর। ধরুন কোনো একটা ভদ্র মেয়ে খুব ভালো গান গাইতে পারে কিংবা ছবি আঁকতে পারে কিংবা খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে। সে মেয়ে হয়তো ভাববে যে তার এই ট্যালেন্ট টিকটকে শেয়ার করলে মানুষ হয়তো জানবে, তার ট্যালেন্টের প্রশংসা করবে, যেটা সকল আর্টিস্টদের চাওয়া। কিন্তু সমস্যা একটাই যে টিকটকে এসে যে যতই ভালো গান করুক কিংবা ছবি আঁকুক বা কবিতা আবৃত্তি করুক, আসলে দিন শেষে সবথেকে বেশি ভিউ পাবে ওই ট্যালেন্টলেস মেয়েটাই, যে শুধুমাত্র কিছু মেকআপ করে এসে টিকটকে কিছু আপত্তিকর
এক্সপ্রেশন দেবে। এর ফলে হওয়া ওই ভদ্র মেয়েটা ডিমোটিভেট হয়ে গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তি করা ছেড়ে দেবে। না হলে সেও ভিউর আশায় ক্যামেরার অ্যাঙ্গেল একটু অন্যভাবে ধরা শিখবে, নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করা শুরু করবে। আর এটা একটা এন্ডলেস চক্র, যেটার আদৌ শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আপনার মনে হতেই পারে যে টিকটকের যেহেতু এত বেশি খারাপ দিক, তাহলে এটা ব্যান করে দিলেই তো হয়। আসলে বর্তমান যুগে কোনো কিছুই কখনো সম্পূর্ণরূপে বন্ধ বা ব্যান করা যায় না। আজ সরকার ব্যান করবে তো কাল সবাই VPN দিয়ে কানেক্ট করে টিকটক ব্যবহার করবে। আসলে এখানে টিকটক যতটা দায়ী ঠিক ততটাই দায়ী আমরা। মনে আছে ভিডিওর একদম শুরুর দিকে আমরা দুজন মানুষের ছবি দেখিয়ে আপনাদের তাদের নাম বলতে বলেছিলাম। আমাদের মধ্যে সবাই সেকেন্ড জন টিকটকার প্রিন্স মামুনকে চিনলেও খুব অল্প কয়জনই আছে যারা স্ক্রিনে প্রথম মানুষটাকে চিনতে পেরেছেন। স্ক্রিনে প্রথম ব্যক্তিটি হলো ইকরামুল হাসান শাকিল, যিনি কিনা কিছুদিন আগেই বাংলাদেশের সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়ী হিসাবে ইতিহাস গড়েছেন। সেই সাথে অর্জন করেছেন একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গত 25শে ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সৈকত থেকে C2 সাবমিট অভিযানে যাত্রা শুরু করেন তিনি। মাত্র 84 দিনের মধ্যেই প্রায় 14,000 কিলোমিটার হেঁটে 19শে এপ্রিল পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে এবং শেষ পর্যন্ত জয় করেন 29,021 ফুট উচ্চতার এভারেস্ট। প্রতিমধ্যে দেশের বিভিন্ন জেলা এবং ভারত ও নেপাল অতিক্রম করেন। কিন্তু আফসোসের বিষয় হলো এত বড় অর্জনের পরেও দেশের অধিকাংশ মানুষ তাকে চেনে না। আসলে দেশকে নিয়ে গর্ব করতে চাইলে তো দেশের অর্জনের ব্যাপারটা জানতে হবে। আফসোসের বিষয় এটাই যে আমরা দেশের অর্জনের ব্যাপারটাই ঠিকমতো জানি না। আর এর পিছনে দায় হলো ক্রিঞ্জ কন্টেন্ট। আমরা সবাই জানি ক্রিঞ্জ কন্টেন্ট আমাদের জীবনে কোনো ভ্যালুই অ্যাড করে না, তবুও আমাদের মধ্যে অনেকে সারাদিন ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে পড়ে থাকে। আমরা সারাদিন প্রিন্স মামুন লায়লার ফাইট নিয়ে পড়ে থাকি, ব্যস্ত থাকি হিরো আলমের রবীন্দ্রসঙ্গীত সারাদিন এসব আলোচনা নিয়ে ব্যস্ত থাকি, আর এর ফলে হারিয়ে যায় কোয়ালিটিফুল কন্টেন্টগুলো। আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।